আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজ আমি আবারও এসে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নিয়ে। আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি জীববিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। এই অধ্যায়ের মূলত আজকে আমি একটি সাধারণ আলোচনা করব, অর্থাৎ আজকে নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে, আবৃতবীজি উদ্ভিদ কাকে বলে, এদের বৈশিষ্ট্য কিরকম বা নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো এখানে আমি আলোচ্য বিষয় মূলত লিখিয়ে রেখেছি যে নগ্নবীজি উদ্ভিদ কি বা তার বৈশিষ্ট্য, আবৃতবীজি উদ্ভিদ কি তার বৈশিষ্ট্য এবং এদের মধ্যে পার্থক্যগুলো কি সেগুলো সম্পর্কে জানবো। তো প্রথমেই জেনে নিই নগ্নবীজি উদ্ভিদ কি। তো নগ্নবীজি উদ্ভিদ এর ইংরেজি যে শব্দটি সেটি হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম এটি একটি গ্রিক শব্দ থেকে, দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। জিমনোস, যার অর্থ হচ্ছে নগ্ন, আর স্পার্ম এর অর্থ হচ্ছে সিড বা বীজ। তাহলে এই যে গ্রিক দুটি শব্দ, এটি থেকেই বোঝা যাচ্ছে যে জিমনোস্পার্ম শব্দটির অর্থ হচ্ছে নগ্নবীজি, নগ্নবীজি উদ্ভিদকে বোঝানো হচ্ছে। তো নগ্নবীজি উদ্ভিদ মূলত কাদেরকে বলা হয়? সাধারণভাবে এই শব্দটি থেকে বোঝা যায় যে উদ্ভিদের বীজটি নগ্ন অবস্থায় থাকে। কেন নগ্ন অবস্থায় থাকে? কারণ তার ফুলের মধ্যে গর্ভাশয় থাকে না। যে সকল উদ্ভিদের ফুলের মধ্যে গর্ভাশয় না থাকার কারণে সেখানে ফল সৃষ্টি হয় না। তোমরা জানো আম, জাম, লিচু এই যে ফলগুলো আছে তার বীজটি মূলত কোথায় থাকে? ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। কিন্তু নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে কোনো গর্ভাশয় না থাকায় ফল সৃষ্টি হয় না, ফলে বীজটি নগ্ন অবস্থায় বাইরে থাকে। তো এজন্য এই উদ্ভিদকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। তাহলে বলবো যে সকল উদ্ভিদের ফুলের মধ্যে গর্ভাশয় থাকে না, ফলে বীজটি নগ্ন অবস্থায় থাকে, সেই সকল উদ্ভিদকে নগ্নবীজি উদ্ভিদ বলা হয়। ঠিক একইভাবে যদি আমি আবৃতবীজি উদ্ভিদের সংজ্ঞা দিতে যাই, আবৃতবীজি উদ্ভিদ এর ইংরেজি শব্দ হচ্ছে এনজিওস্পার্ম। এখানে লিখছি এনজিওস্পার্ম। এটিও দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। এই শব্দটি এনজিওন, এনজিওন এর কথাটির অর্থ হচ্ছে কন্টেইনার বা পাত্র, আর স্পার্ম কথাটির অর্থ হচ্ছে সিড বা বীজ। অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ কোনো পাত্রের মধ্যে থাকে, অর্থাৎ ফলের মধ্যে আবৃত অবস্থায় আছে, সেই ফলটিকে পাত্র হিসেবে আর কি এখানে বোঝানো হচ্ছে, ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে। কারণ এই সকল উদ্ভিদের ফুলের মধ্যে গর্ভাশয় থাকে, আর গর্ভাশয়টি তোমরা জানো নিষেকের সময় গর্ভাশয়টি মূলত ফলে পরিণত হয়। এই যে ফলে পরিণত হয়, ফলে বীজটি আবৃত অবস্থায় থাকে। সেক্ষেত্রে একটু আগে যেটা বলছিলাম যে আমের কথা যদি চিন্তা করো, যে বীজটি কোথায় থাকে? ফলের ভিতরে থাকে। তো এটা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদের সংজ্ঞা, যে সকল উদ্ভিদ এর বীজ, যে সকল উদ্ভিদের বীজ ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, সে সকল উদ্ভিদকে আবৃতবীজি উদ্ভিদ বলা হয়। তো এই সকল উদ্ভিদে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। নগ্নবীজি উদ্ভিদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আবৃতবীজি উদ্ভিদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো জানলে আমরা মূলত একেবারেই বিস্তারিতভাবে তাদের পার্থক্যগুলো আমরা জানতে পারবো। তাহলে প্রথমে আমরা জানবো নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি। তো এখানে প্রথমে আমরা জেনে নিব নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে লেখা আছে নগ্নবীজি উদ্ভিদের প্রথম বৈশিষ্ট্য, এরা স্পোরোফাইটিক, অর্থাৎ এরা ডিপ্লয়েড, অর্থাৎ তাদের যে ক্রোমোজোম সেটি হচ্ছে 2 প্রস্থ, অর্থাৎ 2n দ্বারা যে আমরা ডিপ্লয়েড বোঝাই সেটি। এরা হচ্ছে স্পোরোফাইটিক। অসম রেণুপ্রসূ, অর্থাৎ অসম রেণুপ্রসূ কথাটির অর্থ হচ্ছে এদের যে রেণু বা স্পোর সৃষ্টি হয় এর আকৃতি ভিন্ন ধরনের, অর্থাৎ মেগাস্পোর এবং মাইক্রোস্পোর 2 ধরনের স্পোর সৃষ্টি হয়। দ্বিতীয়তে লেখা আছে স্পোরোফিলগুলো স্ট্রোবিলাস বা কোন গঠন করে। স্পোরোফিল হচ্ছে রেণুপত্র বোঝায়। এই যে রেণু বা স্পোর ধারণ করে যে পত্র সেটি হচ্ছে স্পোরোফিল বা রেণুপত্র। মূলত সাইকাসের ক্ষেত্রে বা নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে পুংরেণুপত্রটি স্ট্রোবিলাস বা কোন গঠন করে।
তৃতীয়তে আছে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে প্রবেশ করে। যেহেতু আমরা জানি যে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে ফুলের মধ্যে গর্ভাশয়, গর্ভমুণ্ড বা গর্ভদণ্ড ইত্যাদি থাকে না। তো তোমরা জানো যে এর আগে আমরা দশম অধ্যায়ে যখন পড়েছিলাম তখন দেখিয়েছিলাম যে আবৃতবীজী উদ্ভিদে এই যে ফুলের মধ্যে এটি হচ্ছে গর্ভমুণ্ড, এটি গর্ভদণ্ড এবং এই যে এটি হচ্ছে গর্ভাশয়। তো এই ঘটনাটি মূলত নগ্নবীজী উদ্ভিদের মধ্যে থাকে না। যেহেতু এই যে পরাগরেণু তো সাধারণত এই যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে গর্ভমুণ্ডে এসে পতিত হয়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড থাকে না, সেক্ষেত্রে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রের ভিতরে গিয়ে পতিত হবে। এরপরে বলা আছে এর গর্ভাশয় নেই। যেহেতু একটু আগে বলেছি যে এর মধ্যে ফুলের মধ্যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয় এই তিনটে অংশ এগুলো থাকে না এবং স্পেসিফিক্যালি গর্ভাশয় থাকে না, যার ফলে এখানে কি হয়, ফল সৃষ্টি হয় না। আমরা জানি যে একটি আবৃতবীজী উদ্ভিদের মধ্যে গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং বীজটি, ডিম্বকটি মূলত বীজে পরিণত হয়। তো এখানে যেহেতু গর্ভাশয়টি নেই, তাই এখানে কি ফল সৃষ্টি হয় না বা সৃষ্টি হবে না, দ্বিনিষেক হয় না। দ্বিনিষেক কাকে বলে? সেক্ষেত্রে তোমরা জানো যে এই যে গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বকটি থাকে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, ডিম্বকটি থাকে, তার এখানে একটি ডিম্বাণু থাকে এবং এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে। শুক্রাণুটি যখন আসে একটি ডিম্বাণুর সাথে নিষেক ঘটায়, আরেকটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, দুইটি নিষেকের ঘটনা ঘটে, এই ক্ষেত্রে একে বলা হয় দ্বিনিষেক। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু এরকম কোনো ঘটনা নেই, সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে না বা গর্ভাশয় থাকে না, যার ফলে এই দ্বিনিষেকের ঘটনাটি ঘটে না। আর এরপরে বলা হচ্ছে জাইলেম টিস্যুতে ভেসেল কোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। নগ্নবীজী উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর যে এই জাইলেম টিস্যুর মধ্যে ভেসেল থাকে না এবং ফ্লোয়েম টিস্যুর মধ্যে সঙ্গী কোষ থাকবে না। সর্বশেষে আছে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম কি? এটি হচ্ছে স্ত্রী জননাঙ্গকে মূলত আর্কিগোনিয়াম বলা হয়। এরকম এই যে আর্কিগোনিয়াম মূলত এরকম সর্বশেষে একটি ডিম্বাণু থাকে, এর উপরে যে কোষগুলো থাকে সেগুলো মূলত গ্রীবা কোষ বলা হয় বা নালিকা কোষ বলা হয়। যখন এটি পরিণত হয়ে যায়, এটি বিগলিত হয়ে গেলে এই পথে শুক্রাণু এসে মিলিত হয়ে নিষেক ঘটায়। তো যেহেতু এখানে গর্ভাশয় থাকে না, এক্ষেত্রে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় এবং ডিম্বাণুটি মূলত আর্কিগোনিয়ামের মধ্যে থাকে এবং সেটি পরবর্তীতে এসে নিষেকের ঘটনাটি ঘটায়। এই হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথমে আছে এরাও স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড ধরনের পুষ্পক, অর্থাৎ আমরা জানি এখানে তো ফুল সৃষ্টি হয়, যেহেতু গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড ইত্যাদি ফুলের যে বিভিন্ন অংশ সেগুলো সুস্পষ্টভাবে এদেরকে দেখা যায়। দ্বিতীয়তে আছে গর্ভকেশর, গর্ভাশয়, গর্ভমুণ্ড ও গর্ভদণ্ডে বিভক্ত। একটু আগে যে আমি দেখিয়েছিলাম যে অংশটি, একেই বলা হয় গর্ভকেশর, অর্থাৎ তিনটি অংশ নিয়ে গর্ভকেশর গঠিত হয়। এটি হচ্ছে গর্ভমুণ্ড, তারপর হচ্ছে গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভাশয়, এই তিনটি অংশ নিয়ে গর্ভকেশর গঠিত হয় ফুলের। ডিম্বকটি বীজে পরিণত হয়। এই যে ভেতরে যে ডিম্বকটি থাকে, এই ডিম্বকের যে ডিম্বাণু এইটি মূলত বীজে পরিণত হয়, আর টোটাল যে গর্ভাশয়টি এটি ফলে পরিণত হয়। আর এর মধ্যে দ্বিনিষেক হয়, একটু আগে দেখিয়েছি দ্বিনিষেক কি, একটি শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে এবং অপর একটি শুক্রাণু যদি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, এই যে দুইটি নিষেকের ঘটনা ঘটে, সেক্ষেত্রে তাকে বলা হয় দ্বিনিষেক। তাহলে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে দ্বিনিষেক দেখা যায়। এখন এই দ্বিনিষেক হওয়ার ফলে কি হয়, তোমরা জানো যে সেকেন্ডারি নিউক্লিয়াস কিন্তু মূলত ডিপ্লয়েড, অর্থাৎ দুইটি নিউক্লিয়াস থাকে। এর সাথে যখন আরো একটি হ্যাপ্লয়েড শুক্রাণু মিলিত হয়, তখন 2n + n = 3n, অর্থাৎ এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসটি যে শস্য বা ফলের যে শস্য সৃষ্টি হয়, এটি কিন্তু ট্রিপ্লয়েড ধরনের, অর্থাৎ ফল যে এটি ট্রিপ্লয়েড ধরনের। দ্বিনিষেক হওয়ার ফলে ফলের যে শস্য সেটি ট্রিপ্লয়েড ধরনের হয়।
এবং 6 নম্বরে লেখা আছে এর জাইলেমের মধ্যে ভেসেল কোষ থাকে, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। যেটা আমরা নগ্নবীজিতে দেখেছিলাম যে জাইলেমের মধ্যে ভেসেল থাকে না, ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ থাকে না, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে এরা অবস্থান করে। সর্বশেষে আছে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। এখানে আর্কিগোনিয়াম সৃষ্টির কোনো প্রয়োজনই নেই, যেহেতু এখানে গর্ভাশয় আছে এবং গর্ভাশয়ের মধ্যে উন্নত একটি ডিম্বক আছে এবং ডিম্বকের মধ্যে ডিম্বাণুটি অবস্থান করে, তাই এক্ষেত্রে আর্কিগোনিয়ামের কোনো প্রয়োজন নেই, তাই এখানে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। এই হচ্ছে মূলত আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তো একটু আগে যে আমরা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়েছি বা দেখেছি, এবং এখন যে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখান থেকে কিন্তু তোমরা অলরেডি ধরে ফেলেছো যে কি কি পার্থক্য হতে পারে। তো প্রথমেই আমরা যদি বলি যে একটিতে বীজ নগ্ন অবস্থায় থাকে বা ফল সৃষ্টি ফুল না থাকায় বা গর্ভাশয় না থাকায় বীজ নগ্ন অবস্থায় থাকে নগ্নবীজী উদ্ভিদে, এক্ষেত্রে আবৃতবীজী উদ্ভিদে ফল থাকায় কি হয়, বীজটি আবৃত অবস্থায় থাকে। দ্বিতীয়তে আছে এই যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড ইত্যাদি থাকে, নগ্নবীজিতে থাকে না। এই ক্ষেত্রে ডিম্বকটি বীজে পরিণত হয় আর গর্ভাশয়টি ফলে পরিণত হয়। সেখানে গর্ভাশয় না থাকায় ফল থাকেই না, ফলে পরিণত হওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে দ্বিনিষেক হয়, নগ্নবীজিতে দ্বিনিষেক হয় না। এর ফলে এখানে যে শস্যটি ট্রিপ্লয়েড শস্যের সৃষ্টি হয়, নগ্নবীজিতে এই ধরনের কোনো ট্রিপ্লয়েড কোনো শস্য সৃষ্টি হয় না। আবৃতবীজিতে জাইলেমের মধ্যে ভেসেল কোষ থাকে, ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ থাকে, কিন্তু নগ্নবীজিতে এই ধরনের কোনো কোষ থাকে না। আবার নগ্নবীজির মধ্যে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, কিন্তু আবৃতবীজিতে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। তাহলে বৈশিষ্ট্যগুলো যদি তোমরা ভালো মতো শিখতে পারো, তাহলে কিন্তু এদের মধ্যে পার্থক্যটা খুব সহজেই লিখতে পারবে বলে আমি আশা করছি। তো এই ছিল মূলত আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।